বাংলাদেশের ডিফেন্স সেক্টরে এবার বিশ্ব কাঁপানো এক মেগা ধামাকা। 2026 সালের জানুয়ারিতে চীনের সাথে ড্রোন কারখানার ঐতিহাসিক চুক্তির রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি বুকিং অফার নিয়ে হাজির হলো মুসলিম বিশ্বের অন্যতম সামরিক পরাশক্তি তুরস্ক। হ্যাঁ, একদমই তাই। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ঢাকা সফরে বাংলাদেশকে এক অভাবনীয় প্রস্তাব দেওয়া হয়েছে। তুরস্ক এখন বাংলাদেশের মাটিতে যৌথভাবে তৈরি করতে চায় তাদের বিশ্বখ্যাত অ্যাটাক ড্রোন বা যুদ্ধ বিমান ধ্বংসকারী ড্রোন। একদিকে চীনের প্রযুক্তি হস্তান্তর আর অন্যদিকে তুরস্কের তৈরি বাইরাক্তার বা আকিঞ্চি ড্রোনের এই বিশাল অফার, সব মিলিয়ে সাউথ এশিয়ান জিওপলিটিক্স বা ভূ রাজনীতিতে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন এই জোড়া মাস্টার স্ট্রোকে এই অঞ্চলে ভারতের তথাকথিত দাদাগিরি চিরতরে শেষ হতে চলেছে। কিন্তু সত্যটা কি? কেন আঙ্কারার এই প্রস্তাবে দিল্লির ঘুম হারাম হয়ে গেছে? চলুন পর্দার পেছনের আসল রোমাঞ্চকর সমীকরণ জেনে নেওয়া যাক। গত কয়েক বছর ধরে তুরস্কের ড্রোন সারা বিশ্বে কি পরিমাণ তাণ্ডব চালিয়েছে তা আমরা ইউক্রেন কিংবা আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে দেখেছি। আর এবার সেই তুরস্ক বাংলাদেশকে ড্রোন প্রযুক্তিতে সম্পূর্ণ আত্মনির্ভরশীল করার জন্য যৌথ উৎপাদন ও রক্ষণাবেক্ষণ কারখানা বা জয়েন্ট ইউএভি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি স্থাপনের অফিসিয়াল প্রস্তাব দিয়েছে। কূটনৈতিক ও সামরিক সূত্র অনুযায়ী এই কারখানায় তুরস্কের বিখ্যাত বাইরাক্তার TB2 এবং আরও শক্তিশালী ও দূরপাল্লার আকিঞ্চি অ্যাটাক ড্রোনের পার্টস এবং ড্রোন সরাসরি তৈরি ও সংযোজন করার পরিকল্পনা করা হচ্ছে। শুধু তাই নয়, তুরস্কের তৈরি 100 কিলোমিটার রেঞ্জের অত্যাধুনিক সিপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও দুই দেশের মধ্যে বড় আলোচনা চলছে। এর মানে হলো বাংলাদেশ খুব শীঘ্রই আকাশ প্রতিরক্ষায় এক অভেদ্য দুর্গে পরিণত হতে যাচ্ছে। দর্শকদের মনে করিয়ে দিই, ইতিমধ্যে 2026 সালের জানুয়ারিতে বাংলাদেশ বিমান বাহিনী চীনের সাথে 608 কোটি টাকার একটি ড্রোন কারখানার চুক্তি স্বাক্ষর করেছে, যেখানে বগুড়া এয়ারবেসে মাঝারি উচ্চতার মেইল ড্রোন এবং রানওয়ে ছাড়া ওড়ার ক্ষমতা সম্পন্ন VTOL ড্রোন তৈরি হবে। আর এখন যদি তুরস্কের এই প্রস্তাবটিও চূড়ান্ত হয়ে যায়, তবে বাংলাদেশ হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান ড্রোন ম্যানুফ্যাকচারিং হাব বা ড্রোন উৎপাদনের কেন্দ্রবিন্দু। চীন এবং তুরস্ক দুই ভিন্ন পরাশক্তি এই হাইটেক প্রযুক্তির সংমিশ্রণে বাংলাদেশের সামরিক বাহিনীকে এক ধাক্কায় কয়েক দশক এগিয়ে দেবে। এবার আসি সেই মূল প্রশ্নে, বাংলাদেশের এই একের পর এক ড্রোনের মাস্টার স্ট্রোকে ভারতের কপালে কেন চিন্তার ভাঁজ ফেলেছে? ফার্স্ট পোস্ট সহ আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর মতে ভারতের টেনশনের পেছনে দুটি বড় কৌশলগত কারণ রয়েছে। প্রথমত, শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। ভারতের মানচিত্রের সবচেয়ে দুর্বল অংশ হলো এই শিলিগুড়ি করিডোর, যা মাত্র 21 কিলোমিটার চওড়া। বাংলাদেশের বগুড়া এয়ারবেস বা যে কোনো ড্রোন ঘাঁটি থেকে তুরস্কের এই হাইটেক অ্যাটাক ড্রোনগুলো চোখের পলকে ভারতের এই লাইফলাইনের উপর কড়া নজরদারি চালাতে পারবে, যা দিল্লির সামরিক পরিকল্পনাকারীদের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। দ্বিতীয়ত, ট্রিপল প্রেসার বা ত্রিভুজ বেষ্টনী। ভারতের একপাশে পাকিস্তান, অন্য পাশে মিয়ানমার, উভয় দেশই ইতিমধ্যে ড্রোন প্রযুক্তিতে সমৃদ্ধ। এখন বাংলাদেশের বুকেও চীন ও তুরস্কের মতো বিশ্বসেরা ড্রোন উৎপাদকদের প্রবেশ ভারতকে তার পূর্ব সীমান্তে এক চরম ভূ রাজনৈতিক এবং সামরিক চাপে ফেলে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এটি এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে। তবে সোশ্যাল মিডিয়ায় এটিকে যেভাবে ভারতের দাদাগিরি বন্ধের পদক্ষেপ বলে প্রচার করা হচ্ছে, বাস্তব সমীকরণ কিন্তু তার চেয়ে অনেক বেশি ম্যাচিউরড বা পরিপক্ক। বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে এই কারখানা বানাচ্ছে না। বাংলাদেশ তার সামরিক আধুনিকায়ন বা ফোর্সেস গোলের অংশ হিসেবে এবং সম্পূর্ণ আত্মনির্ভরশীল হতে এই স্মার্ট ডিফেন্স প্রযুক্তিতে পা রাখছে। তাছাড়া বাংলাদেশ কিন্তু শুধু একটি দেশের উপর নির্ভর করছে না, চীন থেকে প্রযুক্তি নেওয়া আবার তুরস্কের মতো ন্যাটোভুক্ত দেশের কাছ থেকে অ্যাটাক ড্রোনের প্রস্তাব নেওয়া প্রমাণ করে যে বাংলাদেশ সব পরাশক্তির সাথে একটি চমৎকার ভারসাম্য বজায় রেখে শুধু নিজের সার্বভৌমত্ব নিশ্চিত করছে।
দিন শেষে তুরস্কের এই ড্রোন কারখানার প্রস্তাব বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে এক বৈপ্লবিক উচ্চতায় নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এটি 18 কোটি মানুষের বাংলাদেশের নিজস্ব আকাশসীমা সুরক্ষিত রাখা এবং গ্লোবাল ডিফেন্স প্রযুক্তিতে নিজের পায়ে দাঁড়ানোর এক ঐতিহাসিক মাইলফলক। আপনাদের কি মনে হয়, তুরস্কের এই প্রস্তাব কি বাংলাদেশের গ্রহণ করা উচিত? এতে কি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য সত্যিই বদলে যাবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করুন।